আসসালামু আলাইকুম। আমি শাহানা খানম, প্রভাষক ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মান তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার বিষয় ইতিহাস, বিষয়ের শিরোনাম আফ্রিকার ইতিহাস। আজকে আমি যে অধ্যায়ে আলোচনা করব, অর্থাৎ আফ্রিকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উপনিবেশিক শাসনের প্রভাব। তোমরা এই অধ্যায়ে ইতিপূর্বে আমার একটি ক্লাস পেয়েছো। আমরা প্রথম ক্লাসে এই অধ্যায়ে আলোচনা করেছিলাম আফ্রিকার রাজনৈতিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উপনিবেশিক শাসনের কী প্রভাব ছিল। আজকে এই অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় আফ্রিকার অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে উপনিবেশিক শাসনের প্রভাব। তাহলে আসো আমরা এবার মূল আলোচনা শুরু করি। আমরা যদি ইউরোপীয়রা যখন আফ্রিকায় আগমন ঘটে সেই সময়ে ফিরে যায়, তাহলে দেখি যে আসলে আফ্রিকায় ইউরোপীয়দের আগমনের অন্যতম প্রধান কারণ ছিল আসলেই অর্থনৈতিক কর্মকাণ্ড। ইউরোপীয়রা আফ্রিকা আগমনের পরে তাদের শাসন ও শোষণকে অব্যাহত রাখার জন্য, সুসংহত করার জন্য রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তারা অর্থনীতির ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং এই যে অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কৌশল অবলম্বন, এর ফলে এর একটা সুদূরপ্রসারী প্রভাব আমরা আফ্রিকার অর্থনৈতিক ক্ষেত্রে দেখি। এখন এই যে আফ্রিকার অর্থনৈতিক ক্ষেত্রে উপনিবেশিক শাসন যে একটা সুদূরপ্রসারী ফলাফল বয়ে নিয়ে আসলো, এই ফলাফলের কিছু যেমন ইতিবাচক দিক আছে, তেমন এর কিছু নেতিবাচক দিকও আছে। শুরুতে আমরা ইতিবাচক কী দিকগুলো ছিল আফ্রিকার অর্থনৈতিক ব্যবস্থায় উপনিবেশিক শাসনের, সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি। আমরা যদি ইতিবাচক দিক দেখি, তাহলে প্রথমেই দেখব যে আধুনিক অর্থনীতি চালু, অর্থাৎ আফ্রিকায় উপনিবেশিক শাসনের ফলে আফ্রিকায় যে সনাতনী অর্থনৈতিক ব্যবস্থা ছিল, সেই সনাতনী অর্থনৈতিক ব্যবস্থার স্থলে কী হয়, আধুনিক একটা অর্থনৈতিক ব্যবস্থা চালু হয়। তাহলে সেই সনাতনী অর্থনীতিটাই বা কী ছিল এবং আধুনিক অর্থনীতিটাই বা কী, এই বিষয়গুলো আমরা একটু জেনে নেব। আমরা দেখেছি উপনিবেশিক শাসনের পূর্বে আফ্রিকায় যে অর্থনীতি চালু ছিল, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল বাটার সিস্টেম বা বিনিময় প্রথা। অর্থাৎ ধরো একজন লোকের কাছে আলু আছে আর একজন লোকের কাছে চাল আছে। যার চাল প্রয়োজন সে তার চালের বিনিময়ে, যার কাছে আলু আছে তার থেকে আলু নিয়ে নিচ্ছে। অর্থাৎ বিনিময়টা সম্পন্ন হচ্ছে একজনের জিনিসের সাথে আর একজনের জিনিসের, বা একজনের পণ্যের সাথে আর একজনের পণ্যের। কিন্তু সমস্যাটা হলো, ধরো তোমার চাল আছে, তোমার আলু প্রয়োজন, কিন্তু যার আলু আছে তার চাল প্রয়োজন না, ওই মুহূর্তে তার চালের প্রয়োজন নেই। তাহলে কি হবে, বিনিময়টা ব্যাহত হবে। অর্থাৎ তোমাকে এমন কারো সন্ধান করতে হবে যার তোমার চালের প্রয়োজন আছে। কিন্তু যদি মুদ্রা ব্যবস্থা থাকে, তাহলে আমাদেরকে এই সমস্যাটার মুখোমুখি হতে হয় না। অর্থাৎ যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারে। তো উপনিবেশিক শাসনের ফলে এই আফ্রিকায় যে আধুনিক অর্থনীতি চালু হয়, অর্থাৎ আফ্রিকায় এই বাটার সিস্টেমের জায়গায় মুদ্রা অর্থনীতি চালু হয়, অর্থাৎ মুদ্রার লেনদেন শুরু হয়। ফলে মুদ্রার লেনদেন শুরু হওয়ার ফলে যেটা হয়, রপ্তানি বেড়ে যায়। কিভাবে রপ্তানিটা বেড়ে যায়? আগে যখন পণ্যের মাধ্যমে তোমার বিনিময় হতো, তখন আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম যে একজনের তোমার জিনিস প্রয়োজন আছে কিন্তু তার জিনিসটা তোমার প্রয়োজন নেই, তাহলে তোমার কি দুজনের মাধ্যমে বিনিময় সম্পন্ন হচ্ছে না। একইভাবে সরাসরি পণ্য রপ্তানিতেও অনেক সমস্যা হয়, তাই না? কিন্তু যদি মুদ্রা ব্যবস্থা থাকে, তাহলে তোমার পণ্য আমার প্রয়োজন না হলেও আমার পণ্য যদি তোমার প্রয়োজন হয়, তাহলে তুমি মুদ্রার মাধ্যমে সেটা কি করতে পারছো, আমদানি করতে পারছো, আমি রপ্তানি করতে পারছি। অর্থাৎ মুদ্রা ব্যবস্থায় রপ্তানিটা সহজতর হয়। একই সাথে এই যে রপ্তানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পায়। তাহলে রপ্তানি বৃদ্ধি পাওয়ার সাথে যোগাযোগ কীভাবে সহজতর হয়? যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পায়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। কারণ পণ্য রপ্তানির ক্ষেত্রে সবসময় সহজ যোগাযোগ ব্যবস্থার অনুসন্ধান করা হয়। কেননা যদি যোগাযোগ ব্যবস্থা সহজ না হয়, দুর্গম হয়, তাহলে পণ্য পরিবহনের ক্ষেত্রে একদিকে যেমন
খরচও বেড়ে যায়, অন্যদিকে সময়েরও অপচয় হয়। সুতরাং রপ্তানি বৃদ্ধির জন্যে সব সময় সহজ সহজ নতুন নতুন পথের অনুসন্ধান করা হয়েছে। ফলে নতুন নতুন সহজ পথের অনুসন্ধান করতে গিয়ে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে। একই দিকে যেমন নতুন নতুন পথ আবিষ্কার হয়েছে, একই সাথে সড়ক পথ বলো, রেলপথ বলো, এই পথগুলোরও কি হয়েছে, উন্নতি হয়েছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব যে উপনিবেশিক শাসন ব্যবস্থা আফ্রিকার অবকাঠামোর ক্ষেত্রে কি উন্নয়ন করে। আসলে উপনিবেশিক শাসনের ফলে আফ্রিকায় সবচেয়ে বেশি যে উন্নয়নটা ঘটেছিল সেটাই হচ্ছে অবকাঠামো উন্নয়ন। এখন এই অবকাঠামো উন্নয়ন ইউরোপীয় শাসকরা কেন করেছিল? আফ্রিকার স্বার্থে, আফ্রিকার বৃহত্তর স্বার্থে? মূলত এর পেছনে ইউরোপীয়দেরই স্বার্থ ছিল, তাদের বাণিজ্যিক স্বার্থ ছিল, এবং এই বাণিজ্যিক স্বার্থকে কেন্দ্র করেই তারা আফ্রিকার অবকাঠামো উন্নয়ন করেছিল। কী কী অবকাঠামো উন্নয়ন আমরা দেখি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটায়, রেলপথ নির্মাণ করে তারা, এই সময় নৌ স্টিমারের উন্নয়ন ঘটায়, বিমানবন্দর স্থাপন করে, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি ক্ষেত্রে আমরা উন্নয়ন দেখি। মূলত এই যে আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করা এবং অভ্যন্তর ভাগ থেকে ইউরোপীয়রা তাদের শিল্পের কাঁচামালের জন্য প্রয়োজনীয় যে প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ এগুলো আরোহণ করতে গিয়ে এই যে এই পণ্যগুলো, কাঁচামালগুলো যেন সহজে নদী বন্দরে পরিবহন করা যায়, পরিবহন করতে গিয়ে তারা কি করেছে, এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। অর্থাৎ আমরা দেখি যে মূলত আফ্রিকার অভ্যন্তরে সহজে প্রবেশ করা এবং তাদের কাঁচামালগুলো সে উৎস থেকে নদীর উপকূল পর্যন্ত পরিবহনের জন্যে তারা প্রাথমিকভাবে কী করে, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটায়। আমরা দেখি যে 1881 সালে সেনেগালে রেললাইন নির্মাণ শুরু হয়। এছাড়া 1895 থেকে 1902 সালের মধ্যে আমরা দেখি পূর্ব আফ্রিকায় একটা রেল নির্মাণ সম্পন্ন হয়। এর ফলে যেটা হয়, এই সময় বিখ্যাত উগান্ডা রেলপথ গড়ে ওঠে এবং এই রেলপথ মোসাম্বা থেকে কেনিয়া সাগর তীর পর্যন্ত সংযুক্ত করে। ফলে দেখি যে মিশর, সুদান ও উগান্ডায় এই প্রভৃতি অঞ্চলে ব্রিটিশ যে উপনিবেশিক শাসন এটা পরিচালনা করা কি হয়, সহজতর হয়। তবে এই সময় শুধু যে রেলপথ নির্মাণের জন্য ব্রিটেন বা ফ্রান্স, বেলজিয়াম তারা যে এগিয়ে এসে অগ্রণী ভূমিকা পালন করে তা নয়, বরং এই সময় সড়ক পথেরও উন্নতি ঘটে। তবে সড়ক পথের যে উন্নতি ঘটে সেটা আসলে রেলপথের তুলনায় অনেক পিছিয়ে ছিল। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা কম উন্নত ছিল। এছাড়া আমরা দেখি যে উপনিবেশিক শাসন স্থাপিত হওয়ার পূর্বে আফ্রিকার যে নদীগুলো ছিল সেগুলো আসলে অগভীর, অপ্রশস্ত ছিল। কিন্তু ইউরোপীয়রা আফ্রিকায় আগমনের পরে তারা তাদের এই যে বাণিজ্যিক সুবিধার জন্যে তারা এই নদীগুলোর কী করে, সংস্কার সাধন করে। ফলে যেটা হয়, নদীপথে যাতায়াত সহজতর হয় এবং রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পায়। এবং এই যে যাতায়াত এক জায়গা থেকে অন্য জায়গায় সহজতর হয়, মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যাতায়াত করে, গমন করে। ফলে ভ্রমণ মানুষকে কী করে তোলে, শিক্ষিত করে ও সচেতন করে তোলে। ফলে আফ্রিকানদের মধ্যে এই যে গোত্রতান্ত্রিকতা, আঞ্চলিক সংকীর্ণতা এটা অনেকাংশে দূর হয়। সুতরাং আমরা বলি যে এই যে ইউরোপীয় শাসনের ফলে ভৌত অবকাঠামোগত উন্নয়ন যে আফ্রিকায় হলো, এর দুইটি প্রভাব রয়েছে। এর ফলে কি হয়, উপনিবেশগুলোতে অর্থাৎ এই যে আফ্রিকায় যে ইউরোপীয় উপনিবেশগুলো, এখানে সুনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এছাড়া এর সামাজিক ও অর্থনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। ফলে এই যে ভৌত অবকাঠামোগত উন্নয়নের ফলে আফ্রিকার নগরায়নেরও কী হয়, দ্রুত গতিতে সম্পন্ন হয়। এ পর্যায়ে আমরা দেখি যে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে উপনিবেশিক শাসন কী প্রভাব রেখেছিল। আফ্রিকায় উপনিবেশিক শাসন স্থাপিত হওয়ার পূর্বে যদি আমরা দেখি, তাহলে দেখি যে আফ্রিকা প্রাকৃতিক সম্পদে আসলে পরিপূর্ণ থাকলেও এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার কিন্তু আফ্রিকানরা জানতেন, এর ব্যবহার সম্পর্কে তারা অজ্ঞ ছিল। তবে ইউরোপের আগমনের পরে তারা এখানে শিল্প কারখানা গড়ে তোলে এবং তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো তারা ব্যবহার করতে শুরু করে। বিশেষ করে আফ্রিকার খনিজ সম্পদের ব্যবহারের সময় শুরু হয়। এছাড়া উপনিবেশিক শাসনের ফলে যেটা হয়, উপনিবেশিক শাসন স্থাপিত হওয়ার ফলে আফ্রিকার যে সনাতনী কৃষি, সেই কৃষির পরিবর্তে আমরা দেখি অর্থকরী ফসল উৎপাদন শুরু হয়। কারণ সনাতনী কৃষি আর অর্থকরী ফসল উৎপাদনের বিষয়টা একটু জেনে নিই।
আর দেখি যে উপনিবেশিক শাসনের পূর্বে অর্থাৎ ইউরোপের আফ্রিকা আসার পূর্বে আফ্রিকান যে কৃষি ব্যবস্থা, সেখানে কৃষকরা মূলত স্থানীয় যে খাদ্যের চাহিদা সেটা মেটানোর জন্য খাদ্য খাদ্যশস্য উৎপাদন করত। কিন্তু ইউরোপের আগমনের পরে এই খাদ্যশস্যের পাশাপাশি তারা অর্থকরী ফসল উৎপাদনের উপরে তারা আফ্রিকার কৃষকদেরকে উৎসাহিত করে। আফ্রিকা কৃষিকাজের উপযোগী একটি দেশ, সুতরাং এখানে প্রচুর পরিমাণে অর্থকরী ফসল উৎপন্ন হয়, যেমন কোকো, কফি, পাম অয়েল, চা, রাবার প্রভৃতি। এবং আমরা দেখি যে 1950 সালে সে ঘানা বিশ্ব অন্যতম কোকো উৎপাদনকারী দেশে পরিণত হয়। এছাড়া এই যে অর্থকরী ফসল উৎপাদনে আফ্রিকানদের উৎসাহিত করলো ইউরোপীয় শাসন, এর ফলে কি হয়, আফ্রিকানদের কাছে যে জমির কি হয়, গুরুত্ব বেড়ে যায়। এবং জমি যে একটা বাণিজ্যিক উপাদান, এই ধারণা আসলে তাদের মধ্যে এই সময় তৈরি হয়। অর্থাৎ জমি থেকে যে তাদের কাছে, কেননা এই সময় অর্থকরী ফসল উৎপাদনের মাধ্যমে জমি থেকে কি হচ্ছিল, আফ্রিকানদের কাছে নগদ প্রচুর অর্থ আসতে শুরু করে। ফলে জমি যে একটা লাভজনক বাণিজ্যিক উপাদান, এই সময় আফ্রিকানরা এটা উপলব্ধি করতে শুরু করে, তাদের কাছে জমির গুরুত্ব বেড়ে যায়। ফলে যেটা হয়, এই সময় সরকারও যেগুলো উন্নত জমি ছিল, উর্বরা জমি ছিল, সেগুলো খাস হিসেবে বরাদ্দ করতে শুরু করে। এবং একদিকে যেমন অর্থকরী ফসল রপ্তানি করে আফ্রিকানদের হাতে প্রচুর নগদ অর্থ আসা শুরু করে, অন্যদিকে এই সময় খনিতে যারা শ্রমিক হিসেবে কাজ করছিল তাদেরকেও ইউরোপীয়রা কী করে, নগদ অর্থে বেতন দিত। ফলে একটা এই সময় উপনিবেশিক শাসনের ফলে একটা বেতনভোগী শ্রেণী তৈরি হয়। এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে, একদিকে মুদ্রা ব্যবস্থা এবং ব্যাংকিং নোটের আদান প্রদানের ফলে আফ্রিকায় কী হয়, একটা ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে। অর্থাৎ এর ফলে যে এই যে পশ্চিমা ধনতান্ত্রিক ব্যবস্থা, তার সাথে আফ্রিকার অর্থনীতির সম্পৃক্ততা তৈরি হয়। মোটামুটি এগুলো হচ্ছে আফ্রিকার অর্থনীতিতে ইউরোপীয় শাসনের ইতিবাচক প্রভাব। আমরা দেখি যে ইউরোপীয় শাসন আফ্রিকার অর্থনীতিতে কি নেতিবাচক প্রভাব রেখেছিল। আমরা যোগাযোগ ব্যবস্থার দিকে একটু তাকাই। আমরা বলেছি যে উপনিবেশিক মানে ইউরোপীয়দের আগমনের ফলে আফ্রিকায় তারা রেলপথ, নৌপথ, সড়ক পথ এইসব ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করে। এবং সাথে সাথে আমরা এটাও জেনেছি যে আসলে তাদের এই যে সড়ক পথের বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন, সেটা আসলে ছিল তাদের কাঁচামাল সংগ্রহের উৎস থেকে তাদের এই পণ্য পরিবহন ব্যবস্থা পর্যন্ত, অর্থাৎ কাঁচামালের উৎস থেকে কাঁচামাল পরিবহন পর্যন্ত যে ব্যবস্থাটুকু তাদের প্রয়োজন ছিল, সেইটুকুই তারা উন্নয়ন ঘটায়। তারা কিন্তু সার্বিক আফ্রিকার কথা ভেবে আফ্রিকার এই অবকাঠামোগত উন্নয়ন ঘটায়নি। ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আফ্রিকার প্রত্যন্ত যে অঞ্চলগুলো, সেগুলো কি থেকে যায়, অবহেলিত থেকে যায়। ফলে সার্বিক আফ্রিকার যে উন্নয়ন সেটা কিন্তু ঘটেনি। অর্থাৎ আফ্রিকার একটা অঞ্চল এগিয়ে গিয়েছে আর একটা অঞ্চল পিছিয়ে থেকেছে। ফলে দেখা যায় যে স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষ খেয়েছে এই বৈষম্যমূলক উন্নয়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কেননা এই অবকাঠামোগত একদিকে উন্নয়ন হলে যেদিকে উন্নয়ন হয় সেদিকটা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যায়, আর যে দিকটা অবহেলিত থাকে সেই দিকটা পিছিয়ে থাকে। এছাড়া আমরা দেখি যে উপনিবেশিক শাসনের ফলে আফ্রিকান শিল্প কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমরা দেখি যে উপনিবেশিক শাসনামলে আফ্রিকায় ভারী কোনো শিল্প কিন্তু গড়ে ওঠেনি। আসলে এই যে উৎস থেকে কাঁচামাল সংগ্রহের পর এটা ইউরোপে পরিবহন পর্যন্ত যতটুকু দরকার তারা শুধুমাত্র ততটুকুই করেছে, এর বেশি কিন্তু তারা শিল্প কারখানা প্রতিষ্ঠিত করেনি। অর্থাৎ এখান থেকে তারা কাঁচামাল নিয়ে গিয়েছে, ইউরোপে গিয়ে তারা পণ্য উৎপাদন করেছে এবং সেই পণ্য এখান থেকে কাঁচামাল নিয়ে গিয়েছে কম দামে, কিন্তু পণ্যটা আবার আফ্রিকায় ফিরিয়ে বেশি দামে তারা বিক্রির ব্যবস্থা করেছে। অর্থাৎ আফ্রিকার বাজার ধরে রাখার এটা ছিল একটা কৌশল, যে আফ্রিকায় ভারী কোনো শিল্প কারখানা প্রতিষ্ঠা না করা। এর ফলে হয়েছে যে যেহেতু ইউরোপীয়রা পণ্য উৎপাদন করে আফ্রিকায় বিক্রি করছে, আফ্রিকার বাজার ধরে রাখছে, ফলে আফ্রিকার স্থানীয় যে শিল্পগুলো ছিল, কুটির শিল্প, হাঁড়ি পাতিল তৈরি বা পোশাক আশাক তৈরি, সেগুলো কী হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক যেমন ইংরেজরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে আগমনের ফলে আমাদের মসলিন, ঐতিহ্যবাহী মসলিন বিলুপ্ত হয়ে যায়, তাই না? ফলে আমরা দেখি যে স্বাধীনতার এত বছর পরেও আফ্রিকার এই যে অনুন্নয়ন, পিছিয়ে পড়া, এটা থেকে আফ্রিকা এখনও বের হয়ে আসতে পারেনি।
এছাড়া আফ্রিকার অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাবটা পড়েছিল, সেই প্রভাবটা আমরা দেখি যে ধনী কৃষক আরও ধনীতে পরিণত হয় এবং একই পণ্য বারবার উৎপাদন হচ্ছে, যার ফলে আফ্রিকার কৃষিও হুমকির মুখে পড়ে। সেটা কীরকম? আমরা দেখি যে উপনিবেশিক শাসন আফ্রিকার কৃষকদের অর্থকরী ফসল উৎপাদনে উৎসাহিত করে। ফলে দেখা যাচ্ছে অর্থকরী ফসল উৎপাদন করে, অর্থকরী ফসল রপ্তানি করে কৃষক আরও কী হচ্ছে? ধনী হচ্ছে। ধনী কৃষক আরও ধনী হচ্ছে, তার হাতে নগদ অর্থ আসছে এবং অধিক মুনাফার আশায় কৃষক কী করছে? বারবার একই জমিতে একই ধরনের ফসল উৎপাদন করছে। ফলে যেটা হচ্ছে দু একটির বেশি আর ফসল উৎপন্ন হচ্ছে না। যেমন আমরা দেখি যে ঘানায় কোকো, সেনেগালে চীনাবাদাম, সুদানে কার্পাসতলা প্রভৃতি উৎপন্ন হচ্ছে। এবং এটা থাকায় একই রাষ্ট্রে একাধিক পণ্য উৎপন্ন না হয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। এছাড়া আমরা দেখি যে আফ্রিকার অর্থনৈতিক যে অভ্যন্তরীণ দিক সেটা অবহেলিত থাকছে। কারণ হচ্ছে ইউরোপেরা অর্থকরী ফসলের উপর অধিক গুরুত্ব দেয়। পূর্বে যে খাদ্যশস্য উৎপাদন হতো সেটা এখন আর উৎপন্ন হচ্ছে না, সবাই অর্থকরী ফসল উৎপন্ন করছে। ফলে দেখা যাচ্ছে যে আগে যে দেশ নিজেদের খাদ্যের চাহিদা নিজেরাই মেটাতে পারতো, তারা কী করছে? এখন মারাত্মক খাদ্য ঘাটতির মুখে পড়ছে এবং বাধ্য হয়ে তারা খাদ্যশস্য আমদানি করছে। সেটা জমি নিয়ে বৈষম্য তৈরি হচ্ছে। পূর্বেই বলেছি যে আফ্রিকা উপনিবেশিক শাসনের ফলে কি হলো? জমি যে একটি বাণিজ্যিক উপাদান, এই বিষয়টা উপলব্ধি করতে শুরু করে আফ্রিকানরা, অর্থাৎ তাদের মধ্যে জমির গুরুত্ব বেড়ে যায়। ফলে কি হয়? আফ্রিকানরা এই যে জমি, একদিকে সরকার উর্বর জমিকে খাস জমি হিসেবে নির্ভর করছে, অন্যদিকে আফ্রিকার যে জমি সেটা উচ্চ বংশীয় যারা আছে তাদের মধ্যে এই জমিটা পারিবারিক দ্বন্দ্বেরও সৃষ্টি করছে। দেখা যাচ্ছে যিনি পরিবারের কর্তা উনি হয়তো গোপনে কিছু জমি অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু যারা জুনিয়র সদস্য তারা সেটা মেনে নিচ্ছে না। এভাবে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। এছাড়া দেখা যায় যে এ সময় জমি নিয়ে আরও প্রকট সমস্যা সৃষ্টি হয়, কারণ অল্প সংখ্যক ইউরোপীয়দের হাতে অধিকাংশ জমির মালিকানা ছিল। যেমন দেখা যায় দক্ষিণ আফ্রিকা 21% ইউরোপীয়র হাতে জমি ছিল 89%, অর্থাৎ 21%-এর জন্য 89% জমি বরাদ্দ ছিল। এভাবে জমির বন্টন সমস্যায় ও আফ্রিকার এই জমি নিয়ে সমস্যা প্রকট আকার ধারণ করে। এছাড়া আফ্রিকার শিল্পে ইউরোপীয় নিয়ন্ত্রণের একটা কুফল প্রতিষ্ঠিত হয়। আমরা দেখি যে আফ্রিকায় যে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় তাতে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল কাদের? ইউরোপীয়দের। এবং ইউরোপীয়রা জাহাজ ব্যবসা সহ বড় বড় যে কোম্পানিগুলো সেগুলো তাদের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল। ফলে একচেটিয়া কারবারি হলে কি হয়? সেই মূল্যটা নির্ধারণ করে তারা নিজেরা, অর্থাৎ তাদের যে বিষয়গুলো আছে ইউরোপীয়দের সেগুলোতে তারা নিজেরা মূল্য নির্ধারণ করে সেগুলো চড়া দামে বিক্রি করছে। অন্যদিকে তারা আফ্রিকায় যে আফ্রিকান যারা রয়েছে, আফ্রিকার অধিবাসী, তাদেরকে এই বড় বড় কোম্পানি দেন ব্যাংকিং ব্যবস্থা প্রভৃতিতে কাজের সুযোগ না দিয়ে নিজেরা নিয়ন্ত্রণ করার ফলে দেখা যাচ্ছে যে যখন স্বাধীনতা পরবর্তীকালে আফ্রিকানরা এক ধরনের হতাশার মধ্যে ডুবে যায়, তাই না? দিশেহারা হয়ে পড়ে, কারণ তাদের এই সম্পর্কে জ্ঞান ছিল না। ফলে এই সকল প্রতিষ্ঠানগুলো চালানো তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এছাড়া আমরা দেখি যে বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে, অর্থাৎ ইউরোপীয় শাসনের ফলে আফ্রিকানদের যে অভ্যন্তরীণ বাণিজ্য সেটাও ধ্বংসের মুখে পড়ে। কেন? ইউরোপীয়রা আফ্রিকা থেকে কাঁচামাল নিয়ে কোথায় চলে যাচ্ছে? ইউরোপে গিয়ে তৈরি করছে এবং ফিরে এসে তারা আফ্রিকার সর্বত্র এটা বিক্রি করছে। ফলে আফ্রিকানদের যে অভ্যন্তরীণ যে বাণিজ্য সেটা কি হচ্ছে? এটা ইউরোপীয়দের একচেটিয়া দখলে চলে যাচ্ছে এবং এটা আফ্রিকানদের বাণিজ্যটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এছাড়া আমরা দেখি যে উপনিবেশিক শাসনের ফলে আফ্রিকানরা ইউরোপীয়দের উপর একটা নির্ভরশীল জাতি হিসেবে তারা গড়ে ওঠে, অর্থাৎ আফ্রিকানরা ইউরোপীয়দের উপর সব কাজে নির্ভরশীল হয়ে পড়ে। সেটা কীরকম? আমরা দেখি উপনিবেশিক শাসনের ফলে এই যে বলছি যে আফ্রিকাকে ইউরোপের প্রতি নির্ভরশীল করে তোলা এবং অনুর্বর করে রাখার মতো করে অবস্থা উপনিবেশিক শাসন ব্যবস্থায় ইউরোপীয়রা সেক্ষেত্রটা আসলে তৈরি করে রেখেছিল। অর্থাৎ তারা এই যে বিভিন্ন সেক্টরে তারা যে পুঁজিগুলো বিনিয়োগ করতো আফ্রিকায়, সেই পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে নানান ধরনের কী করতো? শর্ত আরোপ করতো। যেমন এই নানান ধরনের শর্ত আরোপ করার ফলে কি হয়? আফ্রিকার একদিকে শোষণের বোঝা, ঋণের বোঝা ভারী হয়েছে,
একদিকে মুনাফা পাচার প্রবল আকার ধারণ করেছে। ফলে দেখা যায় যে আফ্রিকা বাহ্যিক দিক দিয়ে তাদের উন্নতি চোখে পড়লো, আসলে তারা সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক দিয়ে তারা কি করছে, পিছিয়ে পড়ছে, অনগ্রসর থেকে যাচ্ছে। এখন এ প্রসঙ্গে ওয়াল্টার রডনি যেটা বলেন, উনি বলেন যে উপনিবেশিক শাসনামলে আফ্রিকার যে অর্থনীতি, আফ্রিকার অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য, তবে এর জন্য আফ্রিকানদের চরম মূল্য দিতে হয়েছে। অর্থাৎ আফ্রিকার যে ঐতিহ্যগত অর্থনৈতিক বিন্যাস সেটা উপনিবেশিক শাসনের ফলে নষ্ট হয়, এবং এই অর্থনৈতিক বিন্যাস নষ্ট হয়, যার প্রভাব পড়ে সামাজিক জীবনে, এবং যা থেকে আফ্রিকানরা এখনও বের হয়ে আসতে পারে। অর্থাৎ ওনারা বলেছেন যে উপনিবেশিক শাসনের ফলে আফ্রিকা অর্থনৈতিক শোষণের শিকার হয়েছে, এবং আফ্রিকা উপনিবেশবাদের যে প্রভাব, সে উপনিবেশবাদের আফ্রিকার যে প্রভাব, সেটা অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আফ্রিকার অর্থনৈতিক ব্যবস্থায় ইউরোপীয় শাসন বা উপনিবেশিক শাসন ব্যবস্থার কী প্রভাব ছিল সে বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করি আলোচনাটি তোমাদের কাছে সহজবোধ্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে সেটা জানাতে পারো, ফোন করতে পারো, ইনবক্স করতে পারো, কমেন্টে জানাতে পারো। যদি প্রাসঙ্গিক প্রশ্ন হয় তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সুস্থ, সুন্দর, মঙ্গলময় জীবন কামনা করে আজ এখানে শেষ করছি। আর আগামী দিন তোমাদের সাথে আবারও দেখা হবে অনলাইন ক্লাসের মাধ্যমে, সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।